যেগুলো এই যে মিয়োসিসের যে পার্টটা, আচ্ছা মিয়োসিস দিয়েছে এখানে। আচ্ছা, কোষ চক্র বিঘ্নিত হলে কিভাবে ক্যান্সার সৃষ্টি হয় সেটা আমরা বলেছিলাম যে কোষে যদি সেল সাইকেল রেগুলেশন লস হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে না আনকন্ট্রোল ডিভিশন হতে পারে। এবং চেক পয়েন্ট, জি1 চেক পয়েন্ট, এবং এই যে এখানে বলা আছে যে পলিফারেশন জিন ক্রিয়ার ফলে কোষ চক্র নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক এবং জি1 চেক পয়েন্ট অতিক্রম করে। এবং জি1 চেক পয়েন্ট যদি স্বাভাবিক মানে কোনোভাবে পেরিয়ে যেতে পারে, পেরিয়ে মানে অ্যাকচুয়ালি কি হয়, সেল যখন কোনো কিছু কমপ্লিট করে না তখন কি হয়, চেক পয়েন্ট সেগুলোকে, যেমন জীবন দশায় কিছু কিছু ইম্পর্টেন্ট রুলস আছে, সেই রুলটা যদি কমপ্লিট না করে তখন সেলটাকে এস পেজে যেতে দেবে না। চেক পয়েন্টের এটাই কাজ। এবারে হচ্ছে যে কিছু ক্ষেত্রে যদি এই রেগুলেশনটা চলে যায়, এই চেকিং সিস্টেমটা যদি চলে যায়, তখন কি হতে পারে, সেলটার বা বা এমনও হতে পারে যে হাইপার পলিফারেশন হয়, এই সাইকেলটায় বারবার চলতে থাকে, তখন তাহলে কি হতে পারে, ক্যান্সার সৃষ্টি হতে পারে বা আনকন্ট্রোল ডিভিশন হতে পারে। ঠিক আছে? যেমন জিনের মিউটেশন ফলে অতিক্রিয়ার দ্বারা অত্যাধিক কোষ বিভাজনের ঘটে এবং নিয়ন্ত্রণ নষ্ট হয়, এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে হোমোটাইপিক হেটারোটাইপিক বিভাজন অলরেডি আমরা বলেছিলাম যে মাইটোসিসকে হোমোটাইপিক আর মিওসিসকে হেটারোটাইপিক বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে নেক্সট আমরা চলে আসি, বুকে স্টেজ কোন দশায় দেখা যায়? নিজেরাই বলো, বুকে স্টেজ। লেপটোটিন। লেপ্টোটিন দশায়, কারেক্ট। ঠিক আছে? বোকে স্টেজ মানে কি, ফুলের তোড়ার মতো আকৃতির হয়, সেজন্য এটাকে বোকে স্টেজ বা এটা সেজন্য এটাকে বোকে স্টেজ বলা হয়। এবং এটা নেক্সট হচ্ছে আমাদের সাইন্যাপসিস আর সাইন্যাপস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাইন্যাপসিসের মধ্যে কি হ্যাঁ, হয়? কথাগুলো কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না সব। হ্যাঁ, মানে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি রেকর্ড রাখছি। ঠিক আছে? কোনো জায়গায়, কারণ নেটওয়ার্ক আজকে অসুবিধা হতেই পারে, মানে ওয়েদার খুব একটা ভালো নেই, হ্যাঁ, সব জায়গাতেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্লাস আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। তো ঠিক আছে, আমি মোটামুটি যেটুকু থাক আমি রেকর্ড রাখছি, ওটাকে আমি করে পাঠাবো গ্রুপে। ঠিক আছে? আচ্ছা, কারণ আমারও চার্জ কতক্ষণ ল্যাপটপের আছে, ল্যাপটপের চার্জ কতক্ষণ চলবে, এক মিনিট দেখে নিই আমি। 2 ঘন্টা মিনিট চালাতে পারবো, 2 ঘন্টা 28 মিনিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্ট দেখি সাইন্যাপসিস। সাইন্যাপসিসের মধ্যে কি হয়, সাইন্যাপসিস আমরা কোন দশায় দেখি? সাইন্যাপসিস, সাইন্যাপসিস আমরা কখন দেখি না, লেপটোটিন জাইগোটিন দশায়, তাই তো? জাইগোটিন দশায় যখন হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি জোড় বাঁধে তাকে বলা হয় সাইন্যাপসিস। হ্যাঁ, আর সাইন্যাপস কখন হয়, দুটো নিউরনের যে সংযোগস্থল তাকে আমরা বলি সাইন্যাপস। ঠিক আছে? সাইন্যাপসিস কার মাধ্যমে থাকে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্বারা তৈরি হয়। ঠিক আছে? এর সংযোগস্থলে কি হয়, নিউরো ট্রান্সমিটার থাকে, এই জায়গাটা একটু খেয়াল থাকে যেন। আচ্ছা, সিস্টার ক্রোম্যাটিড নন সিস্টার ক্রোম্যাটিড অলরেডি আমরা বলেছি। কায়াজমা দশা দেখা যায় কখন না, আচ্ছা এখানে, ডিপ্লোটিন। হ্যাঁ, এই এই যে মিওসিসের প্যাকাইটিন দশায় এইটা না, এই জায়গাটা যেন একটু খেয়াল থাকে, এখানে যেটা লেখা আছে প্যাকাইটিন শেষের দিকে অ্যাকচুয়ালি ক্রসিং ওভার হলে তবেই কিন্তু কায়াজমা ফর্মেশন হবে, এটা যেন খেয়াল থাকে। তো সুতরাং আমরা প্যাকাইটিনে রাখবো ক্রসিং ওভার, আর ডিপ্লোটিনে রাখবো কায়াজমা। হ্যাঁ, ক্রসিং ওভার যতক্ষণ না হচ্ছে কায়াজমা ফর্মেশন হবে না। কায়াজমা ইজ দ্য রেজাল্ট অফ ক্রসিং ওভার, এটা যেন খেয়াল থাকে। কায়াজমা ফর্মেশন হলে তো কায়াজমা ফর্মেশন হয়ে যাওয়া মানে হলো ক্রসিং ওভার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? সেজন্য এটা ডিপ্লোটিন দশায় খেয়াল থাকে, এখানে যেটা প্যাকাইটিন দশার শেষের দিকে দরকার নেই, একদম ডিপ্লোটিনের শুরুতে, ডিপ্লোটিন দশায়। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আমরা রেসিপ্রোকাল কায়াজমা, কমপ্লিমেন্টারি কায়াজমা। আচ্ছা, এবারে এখানে দেখা যাক রেসিপ্রোকাল কায়াজমা, এক্ষেত্রে দুটো নন ক্রস ওভার থাকে। আচ্ছা, এদিকে কমপ্লিমেন্টারি কায়াজমা। আচ্ছা, ক্রসিং ওভার হয় কোন দশায়, প্যাকাইটিন দশায়। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সলোকেশন আর ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য কি আমরা বলেছিলাম।
ট্রান্সলোকেশন এবং ক্রসিং ওভার। হ্যাঁ, একটা সমসমস্ত, একটা অসমসমস্ত। একদম। নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি খণ্ডাংশের বিনিময় হয় তখন হচ্ছে ট্রান্সলোকেশন, হ্যাঁ। আর যদি সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে হয় তখন হবে ক্রসিং ওভার। এটা যেন খেয়াল থাকে। নন ডিসজাংশন, নন ডিসজাংশন কখন আমরা বলি, যে ক্ষেত্রে কি হবে না, যে সেপারেশন বা কোন কোষ বিভাজনের সময় ক্যারিওকাইনেসিস পদ্ধতি, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়ার ডিভিশন, অ্যানাফেজ দশায় ক্রোমোজোম দুই মেরুতে পৃথক না হয়ে যদি এক মেরুতে সঞ্চালিত হয়, মানে অ্যানাফেজ সেপারেশনের সময় যদি দুটো ক্রোমোজোম গুলো কি হয়, দুটো পোলের দিকে মাইগ্রেট করে, তো পোল ওয়ার্ড মাইগ্রেশন যদি না হয় তখন তাকে আমরা বলছি নন ডিসজাংশন। এই নন ডিসজাংশনের ফলে কি হয়, ক্রোমোজোমাল অ্যানোমেলি গুলো দেখা যায়, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম। এদের মেজর কারণ হলো নন ক্রোমোজোমাল নন ডিসজাংশন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখে নিই অ্যাম্ফিঅ্যাস্ট্রাল মাইটোসিস ও অ্যানাস্ট্রাল মাইটোসিস। আচ্ছা, এবারে বলছে কি, যে মাইটোসিসে সেন্ট্রিওল দ্বয় থেকে বেমতন্তু গঠিত হয় তাকে বলা হয় অ্যাম্ফিঅ্যাস্ট্রাল অর অ্যাস্ট্রাল মাইটোসিস। অপরপক্ষে মাইটোসিসে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয় না তাকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বলে। আচ্ছা, কিছু ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু প্ল্যান্টস এর ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিওল থাকে না। প্ল্যান্টসে এটা যেন খেয়াল থাকে যে অ্যানিমাল সেলে সেন্ট্রিওল থেকে স্পিন্ডিল ফাইবার বা বেমতন্তু তৈরি হয়, কিন্তু প্ল্যান্ট সেলে যে উদ্ভিদ কোষ থাকে তার সেখানে সেন্ট্রিওল থাকে না। এই সেন্ট্রিওল না থাকার ফলে তাদের ক্ষেত্রে কি হয়, অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়। ওই মাইক্রোটিউবুলার ফর্মেশন মানে সেন্ট্রিওল থেকে না হয়ে, সেন্ট্রিওল থেকে হয় না উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ সেন্ট্রিওল উদ্ভিদে থাকে না। টার্মিনালাইজেশন, এটা হলো সাইনাপটোনিমাল কমপ্লেক্স অলরেডি হয়েছে, স্টেম বডি। আচ্ছা, জি1 দশা, এস দশা, এগুলো যেন একটু দেখে নেওয়া হয়। আচ্ছা, লিথাল জিন কি, যে অলরেডি আমরা বলেছিলাম যে জিন থাকলে কি হয়, অর্গানিজমের মৃত্যু হয়। লিথাল মানে হচ্ছে যেটার ডেথ বা অর্গানিজমের কি হয়, মৃত্যু ঘটাতে পারে, সেগুলোকে বলা হয় লিথাল জিন। ঠিক আছে। আচ্ছা, ডিন্যাচুরেশন আমরা কাকে বলি না, যখন দেখবো আমরা, যখন আমরা এক্ষুনি কিছুক্ষণ পরে পিসিআর পড়বো, পলিমারেজ চেন রিঅ্যাকশন, যেখানে কি হবে আমরা দেখবো যে ডিএনএ যে স্ট্র্যান্ড দুটো আছে সেই স্ট্র্যান্ড দুটোর হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে গিয়ে দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যায়, যে প্রসেসটাকে বলে ডিন্যাচুরেশন। এটা যেন একটু খেয়াল থাকে। আচ্ছা, সেলফিশ জিন, স্বার্থপর জিন, এটার স্বার্থপর জিন বা সেলফিশ জিন। সেলফিশ জিন কি না, যে ডিএনএ অণু তে কি হয়, অপরিহার্য প্রোটিনের জন্য কোড উৎপন্ন করে না, মানে যারা কি হচ্ছে না প্রোটিন তৈরি করতে পার্টিসিপেট করে না, তাদের আমরা বলি সেলফিশ ডিএনএ। বা অ্যাকচুয়ালি ওই যে আমরা যখন পড়েছিলাম ইন্ট্রন এক্সন, মনে আছে ইন্ট্রন এক্সন গুলো, ইন্ট্রন এক্সন কিছু কিছু পার্ট। হ্যাঁ হুম, স্যার। একদম। সেখানে যে অপরিহার্য প্রোটিন মানে আমাদের কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আছে, মনে আছে যে, যেমন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেমন ফিনাইলঅ্যালানিন, ঠিক আছে, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, মনে পড়ছে এগুলো, ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, আর্জিনিন, এগুলোকে আমরা বলি, যদিও সেমি হিস্টিডিন আর্জিনিনকে আমরা সেমি এসেনশিয়াল বলি, লাইসিন, লিউসিন, ঠিক আছে। তো এইগুলো কি হচ্ছে না, যেগুলো অপরিহার্য প্রোটিনের জন্য কোড উৎপন্ন করে তাদের আমরা বলছি, উৎপন্ন করে না তারা হলো স্বার্থপর জিন। যে বেসিক্যালি কি হয়, ইন্ট্রনিক পার্টগুলো বা এমন কিছু কিছু জিন, জেনেটিক পার্ট আছে যেগুলো কি হচ্ছে না এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোড করে না, তাদের আমরা বলছি সেলফিশ ডিএনএ। আচ্ছা, পিউরিন পিরিমিডিন অলরেডি আমাদের বলা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ট্রান্সফরমেশন, আচ্ছা এখানে তিনটে পদ্ধতি একটু যেন খেয়াল থাকে, যে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন কখন বলা হবে, এখানে একটু দেখা যাক। ট্রান্সফরমেশন আমরা কখন বলি, আমার পিপিটিটা এখানে, আচ্ছা আমি এখানে দেখাতে পারবো, এক মিনিট, আমি একটা ব্ল্যাঙ্ক পিপিটি, তো ছবিটা দেখালে একটু সুবিধা হবে, এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, এটি ক্রিয়েট করি।
ট্রান্সফরমেশন কি বলছে? না, ট্রান্সফরমেশনে কি হয় না, এটা হচ্ছে কিছু জিন ট্রান্সফারের পদ্ধতি। জিন ট্রান্সফার মানে হলো, জিন ট্রান্সফার জিন ট্রান্সফার মানে কি, একটা অর্গানিজমের, সাপোজ দিস এ ব্যাকটেরিয়া, আর এই একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া কি হয়, ব্যাকটেরিয়ার মধ্যে কি হয় না, ব্যাকটেরিয়ার মধ্যে দু ধরনের ডিএনএ থাকে। কারো জানা আছে কি কি ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়ার স্যার ওই যে, প্লাজমিডের কথাটা বলছেন? হ্যাঁ, একটা প্লাজমিড থাকে আর একটা হচ্ছে ওর নিউক্লিয়ার ডিএনএ থাকে, হ্যাঁ? তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে দু ধরনের ডিএনএ থাকে, একটা প্লাজমিড ডিএনএ আর একটা ওর নিউক্লিয়ার ডিএনএ থাকে। প্লাজমিড ডিএনএ অ্যান্ড নিউক্লিয়ার ডিএনএ। এবারে এই ব্যাকটেরিয়াটা কি হয়, যখন কোনো ব্যাকটেরিয়া মারা যায় বা কোনো কারণে মিডিয়ামে, একটা মিডিয়ামে, কালচার মিডিয়ামে তো অনেক ব্যাকটেরিয়া থাকে। যখন এই ব্যাকটেরিয়াগুলো মারা যায়, এই ব্যাকটেরিয়াল ডিএনএটা কোনোভাবে এই মিডিয়ামে চলে, মিডিয়ামে আসে। এই ব্যাকটেরিয়ার মিডিয়াম থেকে কি হয়, ব্যাকটেরিয়াটা এই মৃত ব্যাকটেরিয়ার ডিএনএটা এই ব্যাকটেরিয়া কিছুটা ইন্টিগ্রেটেড করে নেয় এই জিনোমের মধ্যে। এর সঙ্গে কি হয়, এর নিজের নিজের যে ডিএনএ আছে সেই ডিএনএ এর সঙ্গে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএটা কিছুটা পার্ট ও ইন্টিগ্রেটেড করে নেয়। সাপোজ যদি এটাকে আমরা রেড কালার দিই, তাহলে এর ডিএনএ পার্টটা এখানে গিয়ে ইন্টিগ্রেটেড হচ্ছে। এই ধরনের যে এই ধরনের প্রসেসটাকে বলে ট্রান্সফরমেশন, মনে থাকবে। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এই ধরনের প্রসেসকে আমরা বলি ট্রান্সফরমেশন। তাহলে জিন ট্রান্সফার দুটো পদ্ধতিতে হয়। হ্যাঁ, একটা হরিজন্টাল জিন ট্রান্সফার, হরিজন্টাল জিন ট্রান্সফার, আর একটাকে বলা হয় ভার্টিক্যাল জিন ট্রান্সফার। ভার্টিক্যাল জিন ট্রান্সফার, হরিজন্টাল জিন ট্রান্সফারে কি হয়, এই ব্যাকটেরিয়া থেকে, এই যে এরা এখানে কি হচ্ছে না, মৃত ব্যাকটেরিয়ার ডিএনএটা এই একটাকে হচ্ছে রেসিপিয়েন্ট ব্যাকটেরিয়া এ কি করছে, নিয়ে নিচ্ছে। এটাকে বলে ট্রান্সফরমেশন। ভার্টিক্যাল জিন ট্রান্সফার আমরা কখন বলি, যখন পেরেন্ট টু অফস্প্রিং ট্রান্সফার হয়, জিন ট্রান্সফার হয়, মানে পিতামাতা থেকে অপত্যে, পেরেন্টস টু অফস্প্রিং, জিন ট্রান্সফারকে বলা হয়, এটাকে বলা হয় ভার্টিক্যাল জিন ট্রান্সফার। হ্যাঁ, ভার্টিক্যাল জিন ট্রান্সফার। এখানটা, আচ্ছা, আর একটা প্রসেস হয় যেটাকে বলে আচ্ছা, গ্রিফিথের এক্সপেরিমেন্ট সবার খেয়াল আছে, ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়ালস। সে প্রমাণ করার জন্য গ্রিফিথের এক্সপেরিমেন্ট, ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট, মনে আছে গ্রিফিথের? গ্রিফিথের এক্সপেরিমেন্ট, গ্রিফিথ, হ্যাঁ, ওই ইঁদুরের এটা। হ্যাঁ, ইঁদুরের উপর যেটা পরীক্ষা করেছিলেন, ওই হ্যাঁ। এক্সপেরিমেন্টটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। হ্যাঁ, গ্রিফিথের এক্সপেরিমেন্টে কি করেছিলেন না, এখানে দু ধরনের স্ট্রেইন ইউজ করা হয়। একটা, গ্রিফিথ কি প্রমাণ করেছিলেন না, ডিএনএ অ্যাজ এ, এর এক্সপেরিমেন্টটা কিসের জন্য, ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। ডিএনএ জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে, আরএনএ নয়, বা ডিএনএ হলো জেনেটিক বস্তু। ঠিক, সবার বুঝতে পারা যাচ্ছে, কারোর অসুবিধা নেই তো? আমি জাস্ট ওই পিডিএফটা একটু পড়া যায় নিজেদের মতো করে, সেজন্য ওটাকে দেওয়া আছে একটু, ওটা জাস্ট একটু দেখে নিয়ে, আর দেখে নিয়ে প্লাস আমাদের ক্লাসে যেগুলো করানো আছে সেগুলোকে একটু খেয়াল রাখা, তা এর বাইরে কিছু পড়বে না, ঠিক আছে? মানে সবার ক্লিয়ার এখানটা?
হ্যাঁ স্যার হয়েছে। ওকে, হ্যাঁ স্যার। এবার হ্যাঁ দেখা স্যার। যায়। ওকে ফাইন। গ্রিফিথের এক্সপেরিমেন্ট কি বলছে? না, গ্রিফিথের এক্সপেরিমেন্ট বলছে যে এখানে দু ধরনের স্ট্রেন ইউজ করেছিল। একটাকে বলা হয় মানে মাই আর স্ট্রেন, আর একটাকে বলা হয় এস স্ট্রেন। এটা কার? না, একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া বলে এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা কি হয় না, না স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, স্টেপ্টোকক্কাস যেটা কি হয় ব্যাকটেরিয়ার নিউমোনিয়া কজ করে। ব্যাকটেরিয়া নয়, ইঁদুরে নিউমোনিয়া কজ করে। ব্যাকটেরিয়াটা নাম হলো স্টেপ্টোকক্কাস নিউমোনি, যেটা কি করে না ইঁদুরে নিউমোনিয়া কজ করে, যার ফলে কি হয় ইঁদুর মারা যায়। তাহলে এটা হলো আমাদের এস স্ট্রেপ্টোকক্কাস স্পিসিসের, এসপি করে দিলাম। এর দুটো স্ট্রেন, একটা আর স্ট্রেন আর একটা হচ্ছে এস স্ট্রেন। এই আর স্ট্যান্ডস ফর রাফ আর এ স্ট্যান্ডস ফর হচ্ছে স্মুথ, মানে মসৃণ। মানে স্ট্রেনটার গায়ে কি আছে, এরকম কোটিং কাভারিং আছে, স্লাইমি লেয়ারের কাভারিং আছে, যেটা যার জন্য কি হচ্ছে স্মুথ স্ট্রেন। আর এটা হলো রাফ স্ট্রেন। এবার কি হচ্ছে না, ব্যাকটেরিয়া এই ইঁদুরের, সাপোজ দিস এটা হলো আমাদের, ও ইঁদুর হচ্ছে না, সাপোজ আচ্ছা, সাপোজ আমি এখানে মাইসই লিখে দিলাম, ইঁদুরে রাখছি না, মাইস লিখে দিলাম। মাইসের ওপর কি হলো আর স্ট্রেন দিলাম। আর স্ট্রেন বা রাফ স্ট্রেন দিলে কি হবে, দেখা যাচ্ছে ইঁদুরটা মরছে না, ইঁদুর কি হচ্ছে বেঁচে থাকছে, লাইভ। ইঁদুর, ইঁদুরে কি করলাম আমরা, এস স্ট্রেন ইনজেক্ট করলাম, দেখা যাচ্ছে ইঁদুরটা মারা যাচ্ছে। এবার কি করা হলো না, হিট কিল। আমরা আগে পড়েছিলাম যে হিট কিল করলে কি হয়, ডিন্যাচুর হয়ে যায়। হিট কিল এস স্ট্রেন প্লাস, আমরা কি অ্যাড করছি এর সঙ্গে, না হিট কিল এস স্ট্রেনকে প্লাস, এই হিট কিল এস স্ট্রেনটা কোথায়, না ইঁদুরে ইনজেক্ট করছি। মাইসের মধ্যে দেখা যাচ্ছে মাইস লাইভ আছে, বেঁচে আছে ইঁদুরটা। আচ্ছা, আর কি করা হলো, আর একটা লাস্ট স্যার স্টেপে কি শোনা করা যাচ্ছে না। হচ্ছিল, এবার এবার শোনা হ্যালো। যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কারণ আজকে ওয়েদারটাই, ক্লাস নেওয়া যাচ্ছে তাই। সবার বাড়ি কোথায় তোমাদের? কে কোন জায়গা থেকে, মানে লোকেশন? আচ্ছা ঠিক আছে, একটু পরে লাস্টের দিকে জিজ্ঞাসা করে নেবো, ঠিক আছে চলো। এখন হচ্ছে মাইস, আর্টস্টেন হলো, এখানে কি হচ্ছে মাইসটা বেঁচে আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার যাচ্ছে। ওকে, এবার দেখি আমরা হিট কিল এস স্ট্রেন প্লাস মাইস আমরা ইনজেক্ট করলাম, দেখা যাচ্ছে ইঁদুরটা বেঁচে আছে। আবার কি করলাম, হিট কিল এস স্ট্রেন প্লাস আর স্ট্রেন একসঙ্গে দিয়ে দিচ্ছি, প্লাস মাইস, দেখা যাচ্ছে ইঁদুরটা মারা যাচ্ছে। তাহলে এখান থেকে কি কনক্লুশন করা যেতে পারে,
কি হলো ব্যাপারটা বোঝা গেল? কেউ বলতে পারবে কি যে এখানে কি হলো ব্যাপারটা? কেন ইঁদুরটা লাস্ট স্টেপে মারা গেল? সে একটার মধ্যে ওই ডিএনএটা থেকে যাচ্ছে আর একটার মধ্যে ডিএনএটা নষ্ট হয়ে যাচ্ছে। কার মধ্যে ডিএনএটা থেকে যাচ্ছে? স্যার ওই ট্রান্সফরমেশন হয়েছে। হ্যাঁ, ট্রান্সফরমেশন হয়েছে, একদম তাই। ট্রান্সফরমেশনটা কি করে হলো? সব এই যে ইঁদুরটা ছিল, এই যে হিট কিল হয়ে যাওয়া মানে কি, ওই ইঁদুরটা প্রায় মারা গেছে, মানে ওর যে এস্ট্রিন যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা বা রোগ তৈরি করার যে ক্ষমতাটা ছিল সেটা নেই। কিন্তু মানে সারফেসে অ্যাকচুয়ালি ওরা, এই যে ইঁদুরটা ছিল, সাপোজ এই মাইসটার সারফেস যখন ইনজেক্ট করা হচ্ছে, ইনজেক্ট করার সময় এই ইঁদুরেরও তো কিছু ইমিউন সিস্টেম আছে। সেগুলো কি করে, ওই ব্যাকটেরিয়াগুলোকে কিল, মানে যারা এ স্ট্রেন তাদেরকে কিল করতে পারে না। যার ফলে কি হচ্ছে, ইঁদুরটা মারা যাচ্ছিল। আর আর স্ট্রেন গুলো কি হচ্ছে না, সাপোজ এই স্টেপ এর মধ্যে সারফেসে কিছু এরকম রাফ স্ট্রাকচার থাকে যেগুলো কি হয়, ইঁদুরের যে ফ্যাগোসাইটিক সেলস আছে, ইমিউন সিস্টেমে যে সেলস আছে, সেই সেলস গুলো কি করে এদেরকে মানে নষ্ট করে দিতে পারে, যার ফলে কি হয়, এর রোগ তৈরি করতে পারে না, যার ফলে ইঁদুরটা বেঁচে আছে। এবার কি হচ্ছে না, এ স্ট্রেনটার রোগ তৈরি করার ক্ষমতাটা চলে গেছে, মানে রোগ তৈরি করার ক্ষমতা বলতে মানে ও ডিজিজ তৈরি করার যে প্রপার্টিটা ছিল, কারণ ও হিট কিল অলরেডি। হিট কিল করার ফলে কি হচ্ছে, ওর সারফেসের যে স্মুথ পার্টটা ছিল সেই পার্টটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওর ডিএনএটা ইনট্যাক্ট আছে। ওই ডিএনএটা মিডিয়ামে আসে, ওই মিডিয়াম থেকে ডিএনএটা এই আর স্ট্রেনের কাছে আসে। সাপোজ দিস ইজ আর স্ট্রেন, এটা হিট কিল এ স্ট্রেন, হিট কিল এ স্ট্রেন। এর ডিএনএটা কি হচ্ছে না, এই ব্যাকটেরিয়াটা মারা গেছে, ব্যাকটেরিয়াটার রোগ তৈরি, মানে সারফেসে যেহেতু স্মুথটা নেই, সেজন্য এর রোগ তৈরি করতে পারছে না। কিন্তু এই ডিএনএটা কি হচ্ছে, হিট কিল এ স্ট্রেন থেকে আর স্ট্রেনের কাছে ট্রান্সফার হচ্ছে, যার ফলে আর স্ট্রেনটা কি হচ্ছে, আর স্ট্রেন ইজ কনভার্টেড ইনটু এ স্ট্রেন। ঠিক আছে, আর স্ট্রেনটা কি হলো, এ স্ট্রেনে কনভার্ট হলো, যার ফলে এই প্রসেসটাকে বলছে ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই ট্রান্সফরমেশনটা বলার জন্য এখানে এতগুলো কথা বলা। বোঝা গেল এখানটা? কারো কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা করো, আরো একটু বলবো। আচ্ছা, হয়েছে সবার এখানটা? অবস্থা খুব খারাপ। শুনতে পাওয়া যাচ্ছে তো না? এক মিনিট, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ফাইন, চলো। আচ্ছা, নেক্সট আমরা দেখি তাহলে, এখানটা হলো ট্রান্সফরমেশন যে এক্সপেরিমেন্টটা ছিল। এবারে হচ্ছে ট্রান্সডাকশন। তাহলে এখানে দেখা যাক, ব্যাকটেরিয়া একটি স্ট্রেন অপর একটি কোনো ব্যাকটেরিয়াতে প্রবেশ করে অন্য স্ট্রেনে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি জেনারেলি, এবং এই ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন এগুলো হলো হরিজন্টাল জিন ট্রান্সফার বা অনুভূমিক জিন সঞ্চালনও বলে। হ্যাঁ, এটা যেন খেয়াল থাকে। অনেক সময় কোশ্চেন পেপারে দেয় যে নিম্নলিখিত কোন পদ্ধতিটাতে হরিজন্টাল জিন ট্রান্সফার হয়। হরিজন্টাল জিন ট্রান্সফার হচ্ছে এই ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, এগুলোতে হরিজন্টাল জিন ট্রান্সফার হয়। হ্যাঁ, আর ভার্টিক্যাল জিন ট্রান্সফার হয় ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং,
মিনস সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে জেনারেলি যেগুলো সেক্ষেত্রে ভার্টিক্যাল জিন ট্রান্সফার হয়, আর এইগুলোর ক্ষেত্রে কি হয়, হরিজন্টাল জিন ট্রান্সফার হয়। নেক্সট হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন কাকে বলে? ট্রান্সডাকশন আমরা বলা হয় যখন আমরা কি করতে পারি না, যখন ব্যাকটেরিয়ার উপর ব্যাকটেরিওফাজ, কোনো ফাজ ভাইরাস ট্রান্সডাকশন খেয়াল থাকে যেন, সাপোজ দিস এ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার উপর কে বসে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করার জন্য কি থাকে না, ব্যাকটেরিওফাজ থাকে। ব্যাকটেরিওফাজ, এই ব্যাকটেরিওফাজ ভাইরাস কি হয়, এই ব্যাকটেরিয়ার উপর এসে বসে, বসে কি হয়, ব্যাকটেরিওফাজের ডিএনএটা এই ব্যাকটেরিয়ার মধ্যে ইনজেক্ট করে দেয়, দিয়ে কি করে না ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করে। তাহলে যদি কোনো ভাইরাস যদি কিছু কোনো জায়গায় ইউজ হয় বা ইনজেক্ট, ভাইরাসের মাধ্যমে কি হয়, জিন ট্রান্সফার হয় বা ইনজেকশন, মানে বেসিক্যালি ব্যাকটেরিওফাজ ভাইরাসের মাধ্যমে যদি হয়, সেই পদ্ধতিকে বলছে ট্রান্সডাকশন। হ্যাঁ, তো ট্রান্সডাকশন হচ্ছে যে এমন একটা পদ্ধতি যে ক্ষেত্রে কি হবে, জিন ট্রান্সফার বাই ব্যাকটেরিওফাজ, কোনো ভাইরাসের দ্বারা যদি কোনো অর্গানিজমের মধ্যে জিন ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় ট্রান্সডাকশন। এই ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টটা কে করেছিলেন? হার্সে অ্যান্ড চেজ। হার্সে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। এইটাই ফাইনাল প্রুফ ছিল যে ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, এটাই যেন একটু খেয়াল থাকে, হার্সে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তাহলে ট্রান্সডাকশন আমরা দেখি কি লেখা আছে এখানে। ট্রান্সডাকশন প্রসেসে ট্রান্সডাকশন কি আছে না, বলেছে যে ব্যাকটেরিওফাজ বাহকের মাধ্যমে একটি ব্যাকটেরিয়ার জিন অপর ব্যাকটেরিয়ার কোষে স্থানান্তরিত হওয়াকে ট্রান্সডাকশন বলা হয়। ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট গুলো কি রিপ্রেজেন্ট করেছিল, ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। এটা আমরা কোথাও অন্য জায়গায় আছে, যদি না থাকে ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট কারণ মনে আছে কি করেছিল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টে? ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট যেটা হার্সে অ্যান্ড চেজের ছিল, সেখানে কি করেছিল, দুটো রেডিও অ্যাক্টিভ, একটা হচ্ছে ফসফরাস আর রেডিও অ্যাক্টিভ সালফার ইউজ করেছিল। ঠিক আছে, ওটা কি বলে দেবো একবার নাকি? ট্রান্সফরমেশন, হ্যাঁ স্যার বলে দিন। ট্রান্সফরমেশন তো বললাম, ট্রান্সডাকশনটা হ্যাঁ স্যার। রেডিও অ্যাক্টিভ ফসফরাস আর রেডিও অ্যাক্টিভ সালফার ইউজ করেছিল। মানে এই যে ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টটা করেছিল ব্যাকটেরিওফাজের ওপর, ব্যাকটেরিওফাজকে মানে রেডিও অ্যাক্টিভ লেভেল করে এই পদ্ধতিটা ছিল। এবং এইটাই হচ্ছে কি লাস্ট এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল যে ডিএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়ালস, ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক বস্তু, আরএনএ নয়, সেটা হচ্ছে ডিএনএ ছিল। এর এক্সপেরিমেন্টাল প্রুফ এসেছিল এইখান থেকে, এই যে ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট, লাস্ট যে এক্সপেরিমেন্ট সেখান থেকে। আচ্ছা, আমি এটা লাস্টে করিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু পরেই করিয়ে দিচ্ছি, ওটা লাস্টে বলে দিচ্ছি, চলো। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই, ওটা আমি করিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা, পরোক্ষ প্রমাণ কি আছে, ডিএনএ যে জেনেটিক বস্তু, এগুলো এখানটা একটু দেখে নেওয়া। আচ্ছা, এই যে অ্যাভেরি ম্যাকলিওড অ্যান্ড ম্যাককার্টি। আচ্ছা, অ্যাভেরি ম্যাকলিওড অ্যান্ড ম্যাককার্টি প্রমাণিত হয় ডিএনএ জিনগত বস্তু। আচ্ছা, এইটা যেন খেয়াল থাকে, এখানে এই যে জায়গাটা দেওয়া আছে, এইটা কিন্তু গ্রিফিথের এক্সপেরিমেন্ট, হিট কিল এস স্টেন ব্যাকটেরিয়া প্রোটিওপিথেক না আর স্টেন। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে, এটা তিনটে এক্সপেরিমেন্ট ছিল, যেটা জিন অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, এই তিনটে এক্সপেরিমেন্ট, একটা গ্রিফিথের এক্সপেরিমেন্ট, সেকেন্ড এক্সপেরিমেন্ট ছিল অ্যাভেরি ম্যাকলিওড আর ম্যাককার্টির এক্সপেরিমেন্ট, আর থার্ড ছিল হচ্ছে হার্সে অ্যান্ড চেজের এক্সপেরিমেন্ট। এই তিনটে এক্সপেরিমেন্ট আমি একটু পেজে একবারে করে দিচ্ছি, ঠিক আছে, একটু পরে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কি কি আছে এখানে। সিস্ট্রন, এটা যেন খেয়াল থাকে, সিস্ট্রন হচ্ছে যে জিন, যেটা
ইউনিট অফ জিন ইজ কল সিস্টন, হ্যাঁ, যেগুলো শারীরবৃত্তীয় কাজের চরম একক, এটা বাংলাটা এরকম না করে খেয়াল থাকে যেন সিস্টন মানে হলো ফাংশনাল জিন, ঠিক আছে। সিস্টন হচ্ছে যে পার্টটা ডিএনএ মানে অ্যাকচুয়ালি পার্টিকুলার জিনকে আমরা জিন যেটা থেকে প্রোটিন তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সিস্টন, ঠিক আছে। আচ্ছা, মিউটন, মিউটন মানে কি, যেটা ডিএনএ যেটাতে মিউটেশন হওয়ার পরিব্যক্তি মানে হলো মিউটেশন, মিউটেশন হওয়া যায় সেটাকে বলছে মিউটন। রেকন কাকে বলে? ডিএনএ যে অংশ বিশেষ রিকম্বিনেশন এবং ক্রসিং ওভারে অংশ নেয় তাদের আমরা বলছি রেকন। কমপ্লন ডিএনএ অংশ বিশেষ যা কমপ্লিমেন্টেশন একক হিসাবে কাজ করে। রেপ্লিকন হচ্ছে ইউনিট অফ রেপ্লিকেশন, আর ওপেরন হলো আমরা বলেছিলাম যে ডিএনএর জিন রেগুলেশনের ইউনিট, ঠিক আছে। ওপেরন কনসেপ্ট কোথায় অ্যাপ্লিকেবল হয়? অনলি মাত্র প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, হ্যাঁ। জিন রেগুলেশন আমরা ওপেরন কনসেপ্ট বলেছিলাম, মনে আছে ল্যাক ওপেরনের কথা? ল্যাক ওপেরনে মনে পড়ছে কারো? ল্যাক ওপেরন মনে আছে? হ্যাঁ স্যার। তো ল্যাক ওপেরনের ক্ষেত্রে কি কি হয়েছিল, কি হয়েছিল ল্যাক ওপেরনে? ল্যাক ওপেরনের ক্ষেত্রে কখন সুইচ অন ছিল কখন সুইচ অফ থাকে, মানে ওপেরন জিনিস, ওপেরনটা কি অ্যাকচুয়ালি, আর হচ্ছে ওপেরন বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? ওই তো স্যার, সেই গ্লুকোজে একটা বেশি পরিমাণ থাকা আর সেই গ্লুকোজ থেকে গ্যালাক্টোজে ট্রান্সফরমেশন একটা ছিল। ট্রান্স গ্লুকোজ থেকে গ্যালাক্টোজে না। ওপেরন অ্যাকচুয়ালি কি? ওপেরন হলো অনেকগুলো জিন যদি একসঙ্গে ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় ওপেরন, হ্যাঁ, ঠিক আছে। অনেকগুলো জিন যদি একই সঙ্গে ট্রান্সক্রাইব হয় এবং একই ডিরেকশনে ট্রান্সক্রাইব হয় এবং যাদের অপারেটর এবং প্রমোটার একটাই। আমাদের দেখবে ডেফিনেশন লেখানো আছে, গ্রুপ অফ জিনস অর্গানাইজ ইন ক্লাস্টার এন্ড ট্রান্সক্রাইব ইন দ্য সেম ডিরেকশন আন্ডার দ্য কন্ট্রোল অফ এ সিঙ্গেল রেগুলেটরি এলিমেন্ট। এই টার্মটা লেখা আছে ওপেরনে। যখন আমি মেটেরিয়ালস দিয়েছিলাম কিনা আমি জানি না, মানে দিয়েছিলাম কোথায়। ওপেরনের ছিল কি, গ্রুপ অফ জিনস অর্গানাইজ ইন ক্লাস্টার, মানে একই সঙ্গে অনেকগুলো জিন আছে যেগুলো কি হচ্ছে একই ডিরেকশনে একই সঙ্গে ট্রান্সক্রাইব হচ্ছে এবং ট্রান্সলেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখা যাক যে নিউক্লিক অ্যাসিড বেসেস, এগুলো পিউরিন পিরিমিডিন অলরেডি জানা আছে কোন কোনগুলো পিউরিন। আচ্ছা, ডিএনএ আরএনএ পিরিমিডিন বেসের পার্থক্য, নিউক্লিওটাইড নিউক্লিওসাইড অলরেডি আমরা বলেছি। আচ্ছা, ডিএনএ এর বৈশিষ্ট্য কি কি, এগুলো আরএনএ এর বৈশিষ্ট্য অলরেডি সবার জানা, ঠিক আছে, এগুলো নিজেরা একটু পড়ে নেবে। ডিএনএ এর যে দ্বিতন ডাবল স্ট্যান্ডার্ড হয় এগুলো অলরেডি জানা, ঠিক আছে। আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। আচ্ছা, জেনেটিক আরএনএ, এখানে দেখা যায় জেনেটিক আরএনএ আর নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ হচ্ছে যে আরএনএ জীবের জেনেটিক বস্তু হিসেবে কাজ করে তাদের বলছি জেনেটিক আরএনএ। যেমন কিছু কিছু ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এদের কি হয়, আরএনএ এজ এ জেনেটিক মেটেরিয়াল, এদের বলছে কি জেনেটিক আরএনএ। আচ্ছা, আমি বলেছিলাম কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ দেখা যায়, কারণ মনে আছে সেই ভাইরাসের নাম কি? মানে আরএনএ জেনারেলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। স্যার রোটা ভাইরাস না কি ছিল? না, রিও ভাইরাস, হ্যাঁ। রিও ভাইরাসের ক্ষেত্রে খেয়াল থাকে যেন যে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে জেনেটিক ম্যাটেরিয়ালস। আমরা বোধহয় যেখানে 4 গ্যাপসের সূত্র বলেছিলাম সেখানে আমি বলেছিলাম, তো খাতায় কিন্তু করানো আছে, হ্যাঁ। আর একটা হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, জেনারেলি ডিএনএ কি হয়, দ্বিতন্ত্রী হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ পাওয়া যায়।
যেমন হচ্ছে কি না আমাদের 5X174 এই ভাইরাসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষাতে দেয় যেহেতু এক্সেপশনাল। 5X174 এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, এক্সেপশন। আর একটা হচ্ছে রিও ভাইরাস যাতে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে। আচ্ছা, নন জেনেটিক আরএনএ তে আমরা বলেছিলাম যেটা মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ আর রাইবোজোমাল আরএনএ আর আরআরএনএ। আর ডিএনএ কি ছিল? রাইবোজোমাল ডিএনএ, যেগুলো কি হয় ক্রোমোজোমের গৌণ খাঁজ অঞ্চলে। আচ্ছা, ক্রোমোজোমের গৌণ খাঁজ কোনটাকে বলে? সেন্ট্রোমেরিক যে পার্টটা সেটা হলো প্রাইমারি কনস্ট্রিকশন। ক্রোমোজোমের সাপোজ এটা হলো একটা ক্রোমোজোম, এখানে সেন্ট্রোমিয়ার আছে। এবার সেন্ট্রোমিয়ার ছাড়া এইটাকে বলে প্রাইমারি কনস্ট্রিকশন, হ্যাঁ, বা প্রাথমিক খাঁজ, প্রাইমারি কনস্ট্রিকশন। আর এই প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়া যদি অন্য কোনো খাঁজ থাকে তখন তাকে বলছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। সাপোজ এখানে কোনো আর একটা এরকম কোনো খাঁজ রইলো যেটাকে বলছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। তাহলে প্রাথমিক খাঁজ হলো সেন্ট্রোমিয়ার রিজিয়ন, সেন্ট্রোমেরিক রিজিয়ন। এই সেন্ট্রোমেরিক রিজিয়ন ছাড়া বাকি যে রিজিয়ন আছে এটাকে বলছে, বাকি যে খাঁজ থাকে সেটাকে বলছে এই গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই গৌণ খাঁজ অঞ্চলে যে ডিএনএ থাকে তাকে বলছে আর ডিএনএ বা এনওআর বা নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলা হয়, ঠিক আছে? এনওআর হিসাবে কাজ করে। আচ্ছা, টিআরএনএ তে আমরা বলেছিলাম কি না অ্যাকসেপ্টর আর্ম থাকে, ডি লুপ থাকে, অ্যান্টিকোডন লুপ থাকে আর টি সাইসুল লুপ থাকে আর ভেরিয়েবল আর্মস থাকে, ঠিক আছে? ভেরিয়েবল আর্মসটা একটু ছোট হয়, এটা না খুব একটা আঁকা হয় না। আচ্ছা, টিআরএনএ লুপের মধ্যে ডিএইচইউ লুপ, অ্যান্টিকোডন লুপ, এইচএনআরএনএ অলরেডি আমরা বলেছিলাম যে যার মধ্যে ইন্ট্রন এক্সন দুটোই থাকে, তখন আমরা তাকে বলি এইচএনআরএনএ বা হেটেরোজেনিয়াস নিউক্লিয়ার আরএনএ। মানে ইন্ট্রন এক্সন দুটোই যদি থাকে, হেটেরো মানে কি ডিফারেন্ট, ভিন্ন, ইন্ট্রন এক্সন বোথ প্রেজেন্ট, সেজন্য এটাকে বলা হয় এইচএনআরএনএ। কোন পদ্ধতিতে এইচএনআরএনএ থেকে ম্যাচিওর এমআরএনএ তৈরি হয়? ইন্ট্রন গুলো বেরিয়ে যায়, এক্সন গুলো জয়েন হয়, কোন পদ্ধতিতে? মনে আছে কারোর? স্প্লাইসিং এর কথা মনে আছে? স্প্লাইসিং পদ্ধতি, স্প্লাইসিওজম, যে পদ্ধতি কি হয় ইন্ট্রন গুলো রিমুভ হয়ে যায় আর এক্সন গুলো জয়েন হয়। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওখানে ওই রিমুভ করে দেওয়া হয় আরএনএ স্প্লাইসিং, ভুলে হ্যাঁ গেছিলাম ওটা। হ্যাঁ, স্প্লাইসিং পদ্ধতিতে কি হয় ইন্ট্রন এক্সন গুলো ওটা হচ্ছে এইচএনআরএনএ থাকে, এইচএনআরএনএ থেকে স্প্লাইসিং পদ্ধতির মাধ্যমে এইচএনআরএনএ থেকে ইন্ট্রন গুলো বাদ চলে যায়, এক্সন গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়, যে পদ্ধতিটাকে বলে স্প্লাইসিং। এবং স্প্লাইসিং পদ্ধতির মাধ্যমে কি এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, হ্যাঁ, ম্যাচিওর আরএনএ তৈরি হয়। আচ্ছা, বিডিএনএ জেডিএনএ এর পার্থক্য এটা একটু দেখে রাখা ভালো, অনেক সময় দিতে পারে। মোস্ট অ্যাবান্ডেন্ট ফর্ম অফ ডিএনএ হচ্ছে বিডিএনএ, এবং বিডিএনএ কি হয় রাইট হ্যান্ডেড হয়, ডান হাত। স্যার কথা খুব কেটে যাচ্ছে। বিডিএনএ এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, এমনি ঠিকই আছে, ওই মাঝে মধ্যে একটু আগে কেটে গেছিল। আচ্ছা, বিডিএনএ তে কি হয়? বিডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড হয়, ডান হাতি মানে রাইট হ্যান্ডেড, মানে এটাকে যদি খোলা হয় তাহলে স্ক্রুর সামনের দিকে, আসলে আমি ওই ড্রয়িং এ যাচ্ছি না, পরে একবারে বলে দেবো যে ডান দিকে যদি সেটা যেদিকে ঘোরে মানে খুলবে প্যাচটা,
সেই দিকে যেদিকে ঘোরালে ডান খোলে প্যাচটা সেটাকে বলছে রাইট হ্যান্ডেড। আর এর যে ডিএনএ কি হয় লেফট হ্যান্ডেড হয়। একমাত্র ডিএনএ যেটা লেফট হ্যান্ডেড বা বাঁহাতি সেটা হচ্ছে এই জেড ডিএনএ, এবং জেড ডিএনএ খুব কম পরিমাণে পাওয়া যায়। আর বিডিএনএ হচ্ছে এই বিডিএনএ ছাড়া এডিএনএ থাকে, সিডিএনএ থাকে, ঠিক আছে? এডিএনএ সিডিএনএ এগুলোও কিন্তু রাইট হ্যান্ডেড, হ্যাঁ, ডান হাতে। একমাত্র বাঁ হাতি বা লেফট হ্যান্ডেড ডিএনএ হলো জেড ডিএনএ। এর ক্ষেত্রে কি হয় না, সে বিডিএনএ ক্ষেত্রে যে একটা টার্নের মধ্যে একটুখানি বলে দিই, সাপোজ এটা বিডিএনএ, তো বিডিএনএ এর একটা কমপ্লিট টার্ন মতে কি থাকে 10টা বেস পেয়ার থাকে, 10 বেস পেয়ার, 1 2 3 4 5 6 7 8 9 10, এই টোটাল এরকম এটা নিয়ে হচ্ছে কি একটা টার্ন। এটার ডিস্টেন্স ভ্যালু কত 34 আর্মস্ট্রং। তাহলে একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত হবে 34/10, দ্যাট ইজ 3.4 আর্মস্ট্রং, ঠিক আছে? তো বিডিএন এর ক্ষেত্রে দুটো বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত সেটা হলো 3.4 আর্মস্ট্রং। জেডিএন এর ক্ষেত্রে কিন্তু এই 10টা করে বেস পেয়ার থাকে না। জেডিএন এর ক্ষেত্রে কটা থাকে, জেডিএন এর ক্ষেত্রে আমরা দেখবো 12টা নিউক্লিওটাইড, এখানে 10টা মানে 12টা বেস পেয়ার। আচ্ছা, এটা 10টা নিউক্লিওটাইড আছে, এটা 10টা নয়, হ্যাঁ, 10 বেস পেয়ার, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, হ্যাঁ? প্রতিটা পাকে 10 জোড়া নিউক্লিওটাইড, এটা 10 জোড়া হবে, হ্যাঁ, এটা খেয়াল থাকে জানো, এই বইগুলো এইগুলি দেখার, এগুলো অনেক প্রিন্টিং মিস্টেক হয়, হ্যাঁ। প্রতিটি পাকে 10টি নিউক্লিওটাইড বর্তমান নয়, আমরা বলছি কি 10 বেস পেয়ার, বেস বেস মানে হচ্ছে নাইট্রোজেন বেস, 10 বেস পেয়ার মানে হলো ওখানে হচ্ছে 20টা নাইট্রোজেন বেস আছে, 20টা নাইট্রোজেন বেস মানে 20টা নিউক্লিওটাইড বর্তমানে, হ্যাঁ? সবার বোঝা গেছে এখানটা? এটা এটা হচ্ছে পড়াশোনা, এটা নিজেরা খাতায় লিখে এটা কারেকশন করে নিতে হবে, হ্যাঁ? খেয়াল থাকে যেন এটা হবে 10 বেস পেয়ার বা 20টা, এখানে যদি 10 জোড়া করে তাহলে ঠিক আছে, 10 জোড়া নিউক্লিওটাইড বর্তমান এটা করতে পারে, বা প্রতি ভাগে 12 জোড়া নিউক্লিওটাইড বর্তমান এটা করতে পারে, কিন্তু 12টা নিউক্লিওটাইড থাকে না, হ্যাঁ? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে চলে আসি আমরা অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আচ্ছা, এগুলো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড আমরা অলরেডি বলেছিলাম যে নিউক্লিওসাইড কি নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার থাকে, আর নিউক্লিওটাইডে নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার প্লাস ফসফেট থাকে। যদি কোনো জায়গায় এরকম অ্যাসিড টার্মটা খেয়াল থাকে, অ্যাসিড থাকে, আমরা বলেছিলাম কি চোখ বুঝে নিউক্লিওটাইড হবে। প্রথম জায়গায় যদি আইডেন্টিফাই করতে দেয় যে কোনটা নিউক্লিওটাইড কোনটা নিউক্লিওসাইড, আইডেন্টিফাই করো নিম্নলিখিত গুলোর মধ্যে, চোখ যদি কোথাও অ্যাসিড টার্মটা দেওয়া থাকে, কারণ অ্যাসিড তখনই পসিবল হবে যদি সেখানে ফসফেট গ্রুপ থাকে, আর যদি ফসফেট থাকে তাহলে নিউক্লিওটাইড হতে বাধ্য। নিউক্লিওটাইডে নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার প্লাস ফসফেট থাকে, নিউক্লিওসাইডে কি থাকে অনলি নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার থাকে উইথাউট ফসফেট, হ্যাঁ। যেমন অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, সাইটিডিন এগুলো হলো নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড কি অ্যাডেনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, থাইমিডাইলিক অ্যাসিড এগুলো হলো সাইটিডাইলিক অ্যাসিড, এগুলো হলো নিউক্লিওটাইড। বা এগুলোকে লেখা যেতে পারে অ্যাডেনাইলেটও লেখা থাকতে পারে, হ্যাঁ, ঠিক আছে, অ্যাডেনাইলিক অ্যাসিড, আর বা এখানে কি লেখা থাকতে পারে অ্যাডেনাইলেট, গুয়ানাইলিক অ্যাসিড অর গুয়ানাইলেট, ঠিক আছে। লেট আর অ্যাসিডের মধ্যে কি তফাৎ আমরা বলেছিলাম, মনে আছে কারোর? যেমন ধরো সাইট্রিক অ্যাসিড আর সাইট্রেট, ফসফেটটা থাকে।
আয়ন ফরমেশন। হ্যাঁ, আয়ন ফর্মেশন বা যেটাতে কি হবে চার্জ সেপারেশনটা হয়, হ্যাঁ? যেমন যদি অ্যাসিড হয় COOH থাকে, ঠিক আছে? যদি COO মাইনাস হয়ে যায় সেটা হলো 8। যেমন দেখবে যখন ক্রেবস সাইকেল আছে, ক্রেবস সাইকেল কখনো যদি যখন আমরা দেখবো সাইট্রিক অ্যাসিড সাইকেল, কোনো বইয়েতে লেখা থাকবে সাইট্রেট, তারপর হচ্ছে আইসোসাইট্রেট, আলফা কিটো গ্লুটারেট, 8 দিয়ে, যেখানে লেখা আছে সব 8 দিয়ে লেখা থাকবে। ভালো করে ক্রেবস সাইকেল বই যদি কারো মানে 11-12 বা যে বইগুলো আছে সেগুলো খুলে দেখলেও যে কোথাও কোথাও অ্যাসিড লেখা আছে, যে অ্যাসিড লিখেছে সে অ্যাসিড ফর্মে লিখেছে, যেমন সাইট্রিক অ্যাসিড, সিস্যাকানাইটিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল ওয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। এর অ্যাসিড ফর্মে লিখে গেছে অথবা এট ফর্মে লিখে গেছে, দুটোই কিন্তু কারেক্ট। এট আর অ্যাসিডের মধ্যে তফাৎ হলো অ্যাসিডে COOH গ্রুপটা থাকে আর এটে COOH এর H-টা রিমুভ হয়ে যায়, দিয়ে COO মাইনাস হয়ে যায়, প্লাস H প্লাস হয়ে যায়। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আমি বলেছিলাম বলে আমি আর বোর্ডে লিখছি না, বায়োকেমিস্ট্রি পার্টে পড়ানো হয়েছিল, বায়োমলিকুলস। আচ্ছা, এবারে দেখি জিনের প্রধান কাজ, জিনোটাইপ, ফেনোটাইপ, বিবর্তনগত, এগুলো অলরেডি জানা। আচ্ছা, রেপ্লিকেশন আমরা বলেছিলাম কি, যার মাধ্যমে কি হয় জেনেটিক ম্যাটেরিয়ালস কি হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাই তো? ট্রান্সক্রিপশন না হলে প্রোটিন সংশ্লেষ হবে না, এজন্যই ট্রান্সক্রিপশন ঘটে। আচ্ছা, তাহলে ট্রান্সক্রিপশন কি হচ্ছে ইন্টারমিডিয়েট। যদি বলে রেপ্লিকেশন আর ট্রান্সলেশনের মধ্যে বা ডিএনএ তৈরি আর প্রোটিন তৈরির মাঝখানে কে, সেটা হলো ট্রান্সক্রিপশন, হ্যাঁ? আর ট্রান্সক্রিপশন না হলে এমআরএনএ তৈরি হবে না, এমআরএনএ তৈরি না হলে প্রোটিন তৈরি হবে না, ঠিক আছে? ডিএনএ প্রতিলিপি গঠনের পর্যায়, মানে ওই যেটা আমরা বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশনের প্রতিলিপি মানে রেপ্লিকেশন, ডিএনএ সেমি কনজারভেটিভ মডেল। আচ্ছা, রেপ্লিকেশন ফর্ক, এটা ফর্ক কেটা এখানে হবে, হ্যাঁ, গ্যাপ হয়ে গেছে অনেকটা। FORK ফর্ক সৃষ্টির মাধ্যমে প্রতিলিপি গঠনের নির্দিষ্ট বিন্দুতে আরম্ভ হয়। আচ্ছা, অলওয়েজ এটা যেন খেয়াল থাকে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হয়। নিয়ন্ত্রণের উৎসেচকগুলো কি কি, ডিএনএ পলিমারেজ এন্ড ডিএনএ লাইগেজ। ওকাজাকি খন্ডের কথা আমরা বলেছিলাম, অলরেডি জানা। ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ডের কথা বলেছিলাম। আচ্ছা, এটা যেন খেয়াল থাকে, এই যে লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, যে নতুন ডিএনএ গঠিত, নতুন ডিএনএটা 3 প্রাইম টু 5 প্রাইম লেখা আছে, এটা মানে এটা নয় যে ডিএনএ 5 প্রাইম টু লিডিং স্ট্র্যান্ডটা 3 প্রাইম টু 5 প্রাইম তৈরি হয়, ঠিক আছে? এই জায়গাটা এই যে 3 প্রাইম টু 5 প্রাইম দেওয়া আছে, এই 5 প্রাইম টু 3 প্রাইম দেওয়া আছে, এর মানেটা বোঝা গেছে? আমরা বলেছিলাম রেপ্লিকেশন তৈরির সময় যে এক, হ্যাঁ স্যার, ওই হুম, বলো। স্যার ওই সুগারে কার্বনের গুলোর উপর 1 2 3 4 5 তিনটে কার্বনের উপরে ওই 3 প্রাইম টু 5 প্রাইমটা হয়। হ্যাঁ, সেটা তো হলো, কিন্তু এই যে অনেক সময় কি হয়, কিছু কিছু জনের ধারণা থাকে যে ল্যাগিং স্ট্র্যান্ডটা, যেটা সাপোজ দিস ইজ রেপ্লিকেশন ফর্ক, এই যেটাতে ওকাজাকি খন্ড তৈরি হয়, সাপোজ এটা 5 প্রাইম, আমি ধরে নিলাম এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এই যে সিনথেসিসটা হবে, সাপোজ এটা প্রাইমার থেকে এই দিক থেকে এই দিকে, তাহলে এটা কি হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, ডিরেকশনটা 5 প্রাইম টু 3 প্রাইম সিনথেসিস, হ্যাঁ? স্ট্র্যান্ডের সিনথেসিস কিন্তু কখনো, আবার যদি এটা যদি আমি ওকাজাকি ফ্র্যাগমেন্ট ধরি, এ কিন্তু এই দিক থেকে এই দিকে তৈরি হবে 5 প্রাইম টু 3 প্রাইম, 5 টু 3, ঠিক আছে? তাহলে ডিএনএ মানে এখানে যেন কখনো ভুল করে এটা মনে হয় না যে ওকাজাকি খন্ডগুলো উল্টো দিকে সিনথেসিস হয়, বা এই ওকাজাকি খন্ডগুলো 3 টু 5 প্রাইমের দিকে সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস অলওয়েজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম, এইটা
5 প্রাইম টু 3 প্রাইম এই দিক থেকে হবে, এটা এই দিক থেকে সিনথেসিস হবে। হ্যাঁ, বুঝতে হলো এখানটা? হ্যাঁ স্যার। যে অলওয়েজ শুধু এইটুকু যেন খেয়াল থাকে যে ডিএনএ সিনথেসিস অলওয়েজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। আচ্ছা, আচ্ছা এইটা 3 টু 5 টা এটা মানে এই জায়গাটা না লেখাই ভালো। এটা লেখা উচিত ছিল অ্যাকচুয়ালি 5 প্রাইম টু মানে এটা ভুল করে কি হয় অনেক স্টুডেন্ট আমি দেখেছি মানে ভুল করে 3 টু 5 দিকে সিনথেসিস কিন্তু 3 টু 5 দিকে হয় না। এটা যেন খেয়াল থাকে। সিনথেসিস অলওয়েজ ফ্রম 5 টু 3, ঠিক আছে? আচ্ছা, রেপ্লিজোম আর হচ্ছে প্রাইমোজোম। রেপ্লিজোম হচ্ছে ওই যে জায়গায় কি হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 প্লাস আরএনএ প্রাইমার বসছে ওটাকে একসঙ্গে বলছে রেপ্লিজোম, ঠিক আছে? আচ্ছা, আর আরএনএ প্রাইমার গঠিত হয় ডিএনএ রেপ্লিকেশন শুরুতে প্রাইমেজ আমরা বলেছিলাম প্রাইমেজ এনজাইম আর ইয়েতে আরএনএ প্রাইমার তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? এনজাইম গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, ট্রান্সক্রিপশন বাবল কি? একবারে চলে এসছে মানে এরা তিনটাকে একসঙ্গে মিশিয়ে মিশিয়ে ডিসকাস করেছে মানে ট্রান্সক্রিপশন কখনো রেপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সক্রিপশন বাবল কি হয় না, ট্রান্সক্রিপশন যখন শুরু হচ্ছে তখন কি হয় ওই জায়গাটা যে ওপেনিং পার্টটা সেই জায়গাটাকে বলছে ট্রান্সক্রিপশন বাবল। আর রেপ্লিকেশনের সময় যে ওআরআই সাইটটা তৈরি হয় বা অরিজিন অফ রেপ্লিকেশন সেটাকে বলছে রেপ্লিকেশন বাবল, ঠিক আছে? ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনের পার্থক্য অলরেডি জানা আছে যে ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এটা ডিএনএ থেকে ডিএনএ। আর এমআরএনএ রাইবোজ প্রকৃতির, এটা ডিঅক্সি রাইবোজ, যেহেতু কি হয় ডিএনএ তৈরি হচ্ছে সেজন্য ডিঅক্সি রাইবোজ প্রকৃতির থাকে। আর আরএনএ তে কি হয় সাইটোসিন এন্ড ইউরাসিল থাকে, আর এখানে কি হচ্ছে ডিএনএ তে সাইটোসিন এন্ড থাইমিন থাকে, ঠিক আছে? রেপ্লিকেশন ফর্ক ওই যে ওয়াই শেপ স্ট্রাকচার তৈরি হয় সেটাকে আমরা বলছি রেপ্লিকেশন ফর্ক। টেমপ্লেট সেন্স, আচ্ছা টেমপ্লেট ডিএনএ সেন্স কোডন এগুলো অলরেডি বলা হয়েছে। কোডন কাকে বলে অলরেডি আগের দিন আমরা বলেছিলাম যে তিনটে নাইট্রোজেন গঠিত বেশকে একসঙ্গে আমরা বলছি কোডন, যেমন এইউজি অ্যান্টিকোডন। সেন্ট্রাল ডগমা অলরেডি বলা আছে এগুলো। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশনের পার্থক্য। আচ্ছা, প্রোক্যারিওটিক পলিমারেজ আর ইউক্যারিওটিক পলিমারেজের আমরা বলেছিলাম যে প্রোক্যারিওটিক্স এর ক্ষেত্রে কি হয় তিন ধরনের পলিমারেজ লাগে, আর ইউক্যারিওটস এর ক্ষেত্রে আলফা বিটা গামা এবং এপসিলন 5 প্রকার পলিমারেজ লাগে ইউক্যারিওটিক রেপ্লিকেশন। এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ উৎসেচক। এন্ডোনিউক্লিয়াস কি হয় কাটে, ঠিক আছে? মানে ফসফোডাইএস্টার বন্ডকে ভাঙার কাজ করে এন্ডোনিউক্লিয়াস। আর হচ্ছে খন্ডগুলোকে জোড়ার কাজ কে করে লাইগেজ, মনে আছে এগুলো? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি প্রোটিন সংশ্লেষে এ সাইট পি সাইটের ভূমিকা। অলরেডি বলেছিলাম এ সাইট অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ, এটা রাইবোজোমে থাকে যেখানে। আচ্ছা, জেনেটিক কোড। আর পি সাইডে কি হয়, পি সাইডে হচ্ছে পেপটাইড বন্ড তৈরি হয়। জেনেটিক কোড অলরেডি বলা হয়েছে। আচ্ছা, জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো আমরা করেছি। রেপ্লিকেশন নকশা। আচ্ছা, রেপ্লিকেশন নকশা মানে ওই যে রেপ্লিকেশনের আমরা তিনটে পদ্ধতি বলেছিলাম, কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ আর ডিসপারসিভ মডেল, মনে আছে? কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ আর ডিসপারসিভ। হ্যাঁ স্যার। রেপ্লিকেশনের সেই মডেলগুলো এখানে বলা আছে। আচ্ছা, মানে রেপ্লিকেশন হয় কোন মডে? সেমি সেমি কনজারভেটিভ। কনজারভেটিভ। একদম সেমি কনজারভেটিভ মোড, ঠিক আছে? বা অর্ধ সংরক্ষণশীল বা আংশিক সংরক্ষণশীল এখানে বাংলায় যেটা আছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা ডিএনএ এর প্রতিলিপি গঠনের সময় কি কি প্রয়োজন এগুলো অলরেডি আমরা বলেছিলাম। আচ্ছা, প্রোক্যারিওটিক ডিএনএ এর প্রতিলিপিকরণের পর্যায়, এখানে কিছু এক্সট্রা নেই। নেক্সট আমরা চলে আসি ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক ডিএনএ অ্যাপ্লিকেশনের কিছু পার্থক্য। আচ্ছা, এর মেজর পার্থক্য কি হবে না, এতে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে কি হয় না একটাই মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকে, এখানে কি হয় একাধিক অরিজিন অফ, এই যে এখানে প্রতিলিপিকরণ একই সঙ্গে একাধিক স্থানে শুরু হয়, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট যে একাধিক স্থানে শুরু হয় মানে কি মোর দ্যান ওয়ান
অরিজিন অফ সাইট থাকবে বা ওআরআই সাইট থাকবে ইউক্যারিওটিক এর ক্ষেত্রে, আর প্রোক্যারিওটিক ক্ষেত্রে অনলি একটা নির্দিষ্ট স্থানে শুরু হয়। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ অলরেডি গঠন বলা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, নেক্সট প্রোটিন তৈরির ধাপ। প্রোটিন তৈরির ধাপগুলো আমরা পড়েছিলাম যে এমআরএনএ চার্জ এমআরএনএ তৈরি, তারপরে এমআরএনএ এর সঙ্গে রাইবোজোমের সংযুক্তি, পলিরাইবোজোম গঠন, মানে এমআরএনএ প্লাস অনেকগুলো রাইবোজোম একসঙ্গে যুক্ত হলে পলিরাইবোজোম। তারপরে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন গুলোর অ্যামিনো অ্যাসিড সঙ্গে সূত্রপাত, পলিপেপটাইডের বৃদ্ধি, পলিপেপটাইড শৃঙ্খল মুক্তি। এখানে আচ্ছা, আমরা প্রসেসটা যেভাবে করানো হয়েছিল সেইভাবেই করবে, মানে রেপ্লিকেশন আলাদা আলাদা ভাবে, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, আমরা প্রত্যেকটা প্রসেস 3টে ভাগ পদ্ধতিতে পড়েছি, ওইভাবে পড়াটাই বেটার। এখানে জাস্ট এখানে যেটুকু দেওয়া আছে জিস্ট করে একটু দেখে নেওয়া, ঠিক আছে। রেপ্লিকেশন উপকরণ, রেপ্লিকেশন ফর্ক, ট্রান্সক্রিপশনের কম্পোনেন্ট, আচ্ছা ট্রান্সক্রিপশন পদ্ধতি, যে এখানে যেমন রো ফ্যাক্টরের কথা বলা আছে, এই যে রো ফ্যাক্টর যেন খেয়াল থাকে, এটা হচ্ছে টার্মিনেশনে সাহায্য করে। আচ্ছা, ট্রান্সলেশনের পদ্ধতিটির পর্যায়। আচ্ছা, এবারে চলে আসি আমরা জেনেটিক কোড। জেনেটিক কোডের ধর্মগুলো অলরেডি বলা আছে। জেনেটিক কোড কি হয়? ট্রিপলেট হয়। জেনেটিক কোড নন ওভারল্যাপিং হয়, কমা ও কমালেস হয়। জেনেটিক কোড ডিজেনারেসি অলরেডি বলেছিলাম আগের দিনে। ননসেন্স কোডনের কথা বলা আছে, যেগুলো কি হয়, অ্যামিনো অ্যাসিডকে কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না, তারা হলো মানে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড নয়, প্রোটিন, মানে প্রোটিনের স্টপ কোডন হিসেবে কাজ করে। পরিসমাপ্তির কোডন গুলি বা স্টপ কোডন গুলোকে বলা হয় ননসেন্স কোডন, যেমন হচ্ছে ইউএএ, ইউএজি আর ইউজিএ। এদেরকে বলা হয় স্টপ কোডন, ঠিক আছে। আচ্ছা, কোষ বিভাজনের অস্বাভাবিকতা। প্রাণী কোষের মাইটোসিসের বৈশিষ্ট্য, এগুলো অলরেডি জানা তোমাদের। অ্যাস্ট্রাল মাইটোসিস, অ্যানাস্ট্রাল মাইটোসিস। যে অ্যানাস্ট্রাল মাইটোসিস আমি বললাম যে উদ্ভিদে কি হয়, অ্যানাস্ট্রাল মাইটোসিস ঘটে, কারণ কি উদ্ভিদে সেন্ট্রিওল থাকে না। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল থাকে। উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবুলার যে স্পিন্ডল ফর্মেশন সেটা অন্য জায়গা থেকে হয়। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আমরা বলি নিউক্লিয়ার ডিভিশন, সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমিক ডিভিশন। ইন্টারফেজের বৈশিষ্ট্য, মাইটোসিস, অ্যানাফেজ দশা। এই জায়গাটা একটু দেখে নেয় যে ক্রোমোজোম গুলোর আকৃতি কিরূপ হয়, কখনো এল আকৃতির, কখনো ভি আকৃতির, কখনো আই আকৃতির হয় ক্রোমোজোম গুলো। মাইটোসিসের তাৎপর্য, সাইন্যাপসিস, কায়াজমার পার্থক্য অলরেডি করানো আছে। ক্রসিং ওভারের গুরুত্ব, মাইটোসিস, মিওসিস। মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য অলরেডি জানা। মিওসিসকে হাস বিভাজন বলা হয়। আর আমরা বলেছিলাম যে মিওসিস 2 ইজ ইকুইভ্যালেন্ট টু কার সাথে সমান? মিওসিস 2 টা মাইটোসিস, মাইটোসিস। এটা Good. সমবিভাজন হচ্ছে মাইটোসিস। একদমই তাই। কারণ মিওসিস 1 হচ্ছে রিডাকশনাল ডিভিশন। আচ্ছা, ডায়াকাইনেসিস উপদশার বৈশিষ্ট্য, লেপটোটিন, বাকিগুলো কোথায় গেল? ঠিক আছে, যা করেছে করেছে ওরা। মাইটোটিক অ্যানাফেজ, মিওটিক অ্যানাফেজের পার্থক্য অলরেডি দেখবে আমাদের খাতা পড়ানো আছে এগুলো। রিকম্বিনেশন কিভাবে হয়, সমস্ত ক্রোমোজোম। রেসিপ্রোকাল কায়াজমা অলরেডি বলেছিলাম। সাইনাপটোনিমাল কমপ্লেক্স। আচ্ছা, নন কোয়াগুলাম, এখান থেকে মানে এখানে কিছু ফিক্সেশন নিয়ে বলেছে, মানে ওই যে আমরা যেগুলো আহ, যখন মাইক্রোস্কোপের নিচে দেখি তখন কিছু ফিক্সেটিভ বা ডাই আমরা ইউজ করি, মানে স্টেন করার জন্য। ক্রোমোজোম গুলোকে ফিক্সেটিভ হচ্ছে বুইন্স ফ্লুইড আর প্রাইমারি ফিক্সেটিভ, আর সেকেন্ডারি হচ্ছে ফরমালিন, মানে ফিক্সেটিভ হিসেবে কাজ করে। এগুলো একটু যেন খেয়াল থাকে। প্রাণীজাত একটি ডাইয়ের নাম হচ্ছে কার্মিন। এই ডাই পাওয়া যায় স্ত্রী বিটল পতঙ্গ থেকে। হঠাৎ করে এখানে
মানে এগুলো হচ্ছে কি মানে ডায়ে চলে এসছে, মানে রিয়েজেন্ট কিছু ফিক্সিং রিয়েজেন্ট যেগুলো কি ক্রোমোজোমকে ফিক্সেশন করতেও সাহায্য করে এগুলো। পটাশিয়াম ফর্মালডিহাইড, অসমিয়াম টেট্রাক্লোরাইড, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, ফ্রিজিং ডাইং ফিক্সেশন, এইগুলো কি হয় ক্রোমোজোম কোনো কোষের সেলকে ভিজিবল করতে, ক্রোমোজোম দেখতে সাহায্য করে কিছুটা, হ্যাঁ। মার্ক্যাপটন ব্রিজ। আচ্ছা, হঠাৎ করে আবার মেন্ডেলে চলে এলো। আচ্ছা ঠিক আছে, ওরা যেরকম রেখেছে আমাদের একটু দেখে নেওয়া, যে আমাদের যেন কোনো রকম বাদ না পড়ে কোনো জিনিস যেটুকু আছে। আচ্ছা, মেন্ডেলকে ভগবান বলা হয়, ভাগ্যবান, সরি, ভাগ্যবান বলা হয় কেন? ওই যে মেন্ডেলের পরীক্ষায় যেগুলো কি ছিল না, ওনার যে চয়েস গুলো ছিল সেগুলো কি ছিল, সবই রিসেসিভ, মানে খুব পিওর রিসেসিভ ছিল, হোমোজাইগাস পিওর রিসেসিভ, মানে কথাগুলো বোঝা যাচ্ছে না। কোনখানটা? হ্যাঁ স্যার, খুব ডিস্টার্ব করছে কথাগুলো। বুঝতে পারছি। আচ্ছা, আর একবার কি রিজয়েন করবে? ও, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার শোনা যাচ্ছে? না স্যার, ব্রেক করছে একটু। আমি রিজয়েন করছি, আর তোমার লেট করো না, আমি রিজয়েন করছি। এক মিনিট।